মিতালি প্রায় দিন এখানে ঘুরতে আসে বিকেলে। যখনই কথা হতো তখনই মিতালি বলেছিল ওদের পাড়াতে আমি আগে কখনো যাইনি। সেদিন প্রথম গিয়েছিলাম সারপ্রাইজ দেওয়ার জন্য। মনে মনে কত কিছু ভেবেছিলাম। মিতালি কতটা খুশি হবে আমাকে দেখে, ভাবতেই মনটা আনন্দে ভরে উঠছিল। আনন্দগুলো বড্ড ক্ষণস্থায়ী হয় মীরা। যেদিন পার্কে মিতালিকে খুঁজতে খুঁজতে একটু নির্জন জায়গায় চলে গেছিলাম, পরে ভাবলাম এখন ফাঁকা জায়গায় মিতালি আসবে না, তাই ফিরে যাওয়ার জন্য পা বাড়াতে চোখ পড়ল একজন পুরুষ কোনো রমণীর কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। শাড়ির আঁচল দিয়ে হাত ঢেকে গেলেও গাছের পাশ দিয়ে স্পষ্ট বোঝা যাচ্ছে। প্রথমে মনে করেছিলাম হয়তো কেউ একান্ত সময় কাটাচ্ছে, আমার এসব দেখা উচিত না, কিন্তু পরবর্তীকালে দেখলাম ওটাই মিতালি। মিতালি আমাকে দেখে চমকে গেল, নিজেকে সামলে প্রশ্ন করল, আশরাফুল তুমি এখানে কেন? আমি শান্ত গলায় জবাব দিলাম, তোমার সাথে দেখা করতে এসেছিলাম। মিতালি মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। মিতালির সাথে ছেলেটা দৌড়ে আমাকে মারতে আসলো। আমার শার্টের কলার চেপে ধরে বলল, তোর এত সাহস যে আমার বউয়ের সাথে দেখা করতে আসিস? আমি মুচকি হেসে বললাম, আর যাই হোক, মিতালি আপনার স্ত্রী নয়। কেউ স্ত্রীকে নিয়ে পার্কে নির্জন জায়গায় নোংরামি করে না। কথাটা বলে লোকটার হাত শার্ট থেকে সরিয়ে নিলাম আর মিতালিকে প্রশ্ন করলাম, কে এই ছেলেটা? মিতালি ভীতু গলায় বলল, এটা আমার কাজিন। ছেলেটা মিতালির উপর চিৎকার করে বলে উঠল, সময় করে হোটেলে যেতে পারো না, নাগর সামনে এলে কাজিন। আমার কিছু বুঝতে বাকি রইল না, চুপচাপ চলে এলাম। শরীরটা কেমন যেন অবশ হয়ে যাচ্ছিল। মিতালি এমন হতে পারে বা এমন করতে পারে আমি কখনোই বুঝতে পারিনি। ভেবেছিলাম মিতালি আমার কাছে ক্ষমা চাইবে, নিজের ভুল বুঝতে পারবে। মিতালি একবার আমার কাছে ফিরে আসলেও আমি সব কিছু ভুলে ওকে নিজের করে নিতাম, কিন্তু এমনটা হয়নি। ওই দিনের পরে আরও 7 দিন কেটে গেল, মিতালি আমাকে কোনো প্রকার কল বা এসএমএস দেয়নি। ওই সময়টাতে মিতালি ছাড়া আমি কোনো কিছুতেই ভাবতে পারতাম না, তাই নিজেকে বেহায়ের মতো মিতালিকে কল দিলাম। মিতালি কেমন আছো? অনেক বেশি ভালো আছে। শোনো আশরাফুল, তুমি আমার সাথে কোনো প্রকার যোগাযোগ করার চেষ্টা করবে না। আমি অন্য কাউকে ভালোবাসি, তোমাকে নয়। এতদিন কি বলেছিলে আমাকে? তুমি কষ্ট পেতে একা একা, তাই সহানুভূতি দেখিয়েছিলাম। এখন কি আমি কষ্ট পাচ্ছি না? জানি না। তোমার এত প্রশ্নের উত্তর দেওয়ার সময় আমার নেই। কেন এমন করলে? এটা শেষ প্রশ্ন। কতদিন হয়ে গেছে তোমার কোনো চাকরি হয়নি, তুমি আমাকে সামান্য একটা মোবাইল কিনে দিতে পারো না? আর ওই ছেলে আমাকে আইফোন কিনে দিয়েছে, আমি ওর সাথেই সুখে থাকবো। আমি ওকেই বিয়ে করব। যে ছেলে তোমাকে বিয়ের আগে হোটেলে নিয়ে যায়, সে তোমাকে বিয়ে করবে বলে তোমার মনে হয়? তুমি কে এত কথা বলার? আর কখনোই আমাকে বিরক্ত করবে না। মিতালি সেদিন কলটা কেটে দেয়। এরপর হাজারবার ওর সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি, কিন্তু পারিনি। আমাদের বিয়ের 7 দিন আগে মিতালি আমাকে ডেকে পাঠায়। জানি না কেন তখন এত পাগল ছিলাম। মিতালির ডাকে ছুটে গেছিলাম ওর কাছে। ভেবেছিলাম হয়তো মিতালি ওর ভুল বুঝতে পেরে আমার কাছে ক্ষমা চাইবে, আমাকে আবার আগের মতো ভালোবাসবে। কিন্তু আমি ভুল ছিলাম। মিতালি ওই দিন আমাকে ডেকে নিয়ে ওর বয়ফ্রেন্ড আর কিছু ছেলেদের দিয়ে আমাকে মারে। একদম মেরেই ফেলতে চাইছিল, কিন্তু পরে কি মনে করে আর মানেনি। যাওয়ার আগে ওয়ার্নিং দিয়ে গেল, জানি মিতালিকে বিরক্ত না করি, তাহলে পরের বার আমাকে মেরে ফেলবে। মিতালি আমাকে অপমান করতে ভোলেনি। সবার সামনে বলল, তোর মতো একটা ছোট লোক আমার পিছনে কি করে আসে? আমার রূপ দেখেছিস তুই? এই রূপের যোগ্য তুই না। একটা চাকরি খুঁজে পায় না, আসে আমার সাথে লাইন মারতে। ফাউল পোলাপান। মাটিতে ছুঁয়েছিলাম কিছু সময়, ওঠা সত্যিই ছিল না। যে মিতালি ভেঙে যাওয়ায় আমাকে জোড়া লাগিয়েছে, আমি সামান্য ব্যথা পেলে যে বেকুল হয়ে যেত, আর সে নিজে দাঁড়িয়ে আমাকে মার খাওয়ালো। কতটা বদলে যায় মানুষ। এরপর কাঁদতে কাঁদতে অজ্ঞান হয়ে গেলাম। পরে রাস্তার লোকজন তুলে হাসপাতালে নিয়ে গেছিল। বাড়িতে কল দিয়ে বলেছিলাম আমি অফিসের কাজে বাইরে আছি, ওদের টেনশনে রাখতে চাই না। 7 দিন পর হাসপাতাল দিয়ে বাড়ি ফিরে জানতে পারি সেদিন নাকি আমার বিয়ে। অনেক ঝগড়া করেছি, কিন্তু আব্বু কিছু শুনতে চায়নি। পরে ভেবেছিলাম কার জন্য বসে থাকবো, বাড়ির লোকের মনে কষ্ট দিয়ে কী লাভ, তাই ওদের সাথে গিয়েছিলাম। বিয়ের আগে তোমার সাথে অনেক দেখা করার চেষ্টা করছি, কথা বলতে চেয়েছি, কিন্তু পারিনি। মিনার মনে পড়ে গেল সেদিন আশরাফুল অনেকবার বলেছিল আমি একটু পাত্রীর সাথে কথা বলবো, কিন্তু রেজিনা নানু উত্তরে বলেছিল বিয়ে হলে সারা জীবন কথা বলতে পারবে। আশরাফুলের চোখের কোণে দিয়ে পানি গড়িয়ে পড়ে এক হাত দিয়ে পানি মুছে আবার বলতে শুরু করলো, বিয়ের দিকে সব দিক থেকে বড় ধাক্কা খেয়েছিলাম তোমাকে দেখে, কারণ তোমাকে দেখতে একদম মিতালির মতো। একটা পার্থক্য আছে বটে, সেদিন অত খেয়াল করিনি। আমি জানি না
আমার জীবনটা কেন এমন হলো? বাসর ঘরে তোমাকেই মিতালি ভেবেছিলাম, পরে জানলাম তুমি অন্য কেউ। শেষ কথাগুলো বলতে কণ্ঠ জড়িয়ে আসে। আশরাফুল উঠে দাঁড়ায়। মীরার কেন জানি বড্ড কষ্ট হচ্ছে আজ। যে মানুষটাকে এতদিন দোষী ভেবে এসেছে, আর আর তার জীবন মীরার কাহিনী বড্ড আঘাত করেছে। মীরা আর সহ্য করতে পারে না। আশরাফুলকে জড়িয়ে ধরে হু হু করে কেঁদে দেয়। আশরাফুল একটু অবাক, কিন্তু কিছু বলে না। মীরার চুলে হাত বুলিয়ে দিতে থাকে। প্রথম কোনো পুরুষ এতটা কাছাকাছি এসেছে মীরার। আশরাফুলের উষ্ণতা অনুভব করে, তবে তেমন গুরুত্ব দিচ্ছে না। মিনিট পাঁচেক পর মীরা বুঝতে পারছে এমনটা করা উচিত হচ্ছে না। তবু আশরাফুলকে ছেড়ে দেয় না, জড়িয়ে ধরে কাঁদতে থাকে। আশরাফুল নিজেই মীরার দুই বাহু ধরে মীরাকে মুক্ত করে নিজের বুকের উপর দিয়ে, তারপর দুহাত দিয়ে মীরার দুই কপাল মুছে দেয়। চোখের পানি গাল ভিজে একাকার হয়ে গেছে মেয়েটার। শান্ত গলায় বলে, অনেক কষ্ট দিয়ে ফেলেছি তাই না? মীরা মাথা নাড়িয়ে না বলে দেয়। তারপর কান্নাজড়িত কণ্ঠে প্রশ্ন করে, আপনি কেন কাঁদছেন? সে জ্যোতির কথা বলার সময় তো কাঁদতে দেখিনি। আশরাফুল হাসে, তারপর বলে, বেঈমানদের জন্যই মানুষ বেশি কষ্ট পায়। চোখের পানি বেঈমানরাই বেশি ঝরায়, তাদের জন্য তেমন কষ্ট হয় না। যারা আমাদের সত্যিকারে ভালোবাসে। আমি ব্যতিক্রম নই রে। মীরা কিছু বলতে পারে না, চুপচাপ দাঁড়িয়ে থাকে। আশরাফুল ছাদ থেকে নেমে নিচে চলে যায়। চারিদিকে তখন অন্ধকারে ভরে গেছে। কখন সন্ধ্যা নেমেছে মীরা জানে না। ধীর পায়ে ঘরে চলে এলো। সব কিছু এলোমেলো লাগছে। মীরা যাকে সব থেকে বেশি ঘৃণা করে, সেই মানুষটার জন্য কষ্টে বুক ফেটে যাচ্ছে। এতটা কষ্ট পেয়েও ছেলেটা কত সুন্দর হাসে। মীরা কি পারতো এমন হলে ঘুরে দাঁড়াতে? আয়নার সামনে গিয়ে দাঁড়ায় মীরা। মিতালিকে তার মতো দেখতে কেন? সে কি অন্যরকম হতে পারতো না? আশরাফুল মীরাকে দেখলে কেন ঘৃণা জন্ম নিবে? আকাশ পাতাল ভাবতে থাকে মীরা। জানলার উপর একটা সাদা কাগজ পড়ে আছে। হয়তো অচেনা লোকটা চিঠি দিয়েছে। আজ মীরা চিঠির প্রতি আকর্ষণ অনুভব করে না, তবুও গিয়ে চিঠিটা হাতে তুলে নেয়। অন্য কেউ দেখলে আবার সমস্যা হবে। চিঠিটা পড়তে ইচ্ছা করছে না মীরার, বালিশের নিচে রেখে দেয়। কিছু সময় একা একা কাঁদতে থাকে, তারপর স্বাভাবিক হয়ে হাত মুখ ধুয়ে রান্নাঘরে চলে যায়। বেশ রাত হয়ে গেছে, সবাইকে খেতে দিতে হবে। সেদিন খাবার টেবিলে আশরাফুল আসে না। মীরা সাহস করে আশরাফুলের ঘরের দিকে পা বাড়ায়। দুপুরে ওইটুকু ভাত খেয়েছে, এখন রাতে না খেলে হয়তো শরীর খারাপ করবে। আশরাফুলের ঘরের সামনে গিয়ে খোলা দরজার সামনে দাঁড়িয়ে মীরা কয়েকবার ভিতরে যাওয়ার অনুমতি চায়, কিন্তু কেউ সাড়া দেয় না। মীরা দরজার পর্দা সরিয়ে দেখে আশরাফুল ঘুমিয়ে আছে। বালিশের সামান্য অংশ ভিজে গেছে, হয়তো কাঁদছিল। মীরা সাহস করে ঘরের ভিতরে গিয়ে আশরাফুলের গায়ের কম্বল টেনে দেয়, তারপর লাইট অফ করে বেরিয়ে আসে। মীরার এমন ব্যবহারের কারণ মীরা বুঝতে পারছে না, তবে এই মানুষটার জন্য বড্ড কষ্ট, খারাপ লাগছে তার। কতটা কষ্ট নিয়ে ছেলেটা ঘুরে বেড়ায়, ছাড়া আড়ালে এত কষ্ট লুকিয়ে রাখে মানুষ। আশরাফুল রাতে খায় না। মীরা কেন জানি না রাতের খাবার না খেয়ে শুয়ে পড়ে। মীরা শুয়ে শুয়ে এপাশ ওপাশ করছে, মীরার ঘুম আসছে না। আশরাফুলের বলার কথাগুলো মনে পড়ছে। কতটা কষ্ট পেয়েছে আশরাফুল তা অনুভব করার চেষ্টা করছে। হঠাৎ মীরার চিঠির কথা মনে পড়ে গেল। চিঠিটা বের করে দেখে, তাতে লেখা আছে, প্রিয় মীরা, তোমার ভাগ আমি কাউকে দেব না প্রিয়তমা। তোমার স্বামী আশরাফুলকেও নয়। তুমি একান্ত আমার নিজস্ব সম্পত্তি। তুমি কখনো আমার চিঠির উত্তর দিও না। তবে আজ আমি চাই তুমি এটার উত্তর দাও। অপেক্ষায় রইব তোমার অচেনা ভালোবাসা। মীরা চিঠিটা পড়ে হতভম্ব হয়ে বসে থাকে। সে তো কখনো এই অচেনা লোককে ভালোবাসেনি। কেমন অদ্ভুত একটা লোক রে বাবা। মীরা চিঠি নিয়ে তেমন মাথা ঘামায় না, চিঠির উত্তর লেখার প্রয়োজন মনে করে না। শুধু ভাবতে থাকে সত্যিকারের ভালোবাসা বুঝি অবহেলিত হয়। যেমন আশরাফুল নিজের মানিব্যাগে সে জ্যোতির ছবি না রেখে মিতালির ছবি নিয়ে ঘুরে বেড়ায়। এমন আকাশ পাতাল চিন্তা করতে করতে মীরা ঘুমিয়ে যায়। সকালবেলা ঘুম ভেঙে উঠে নিয়মিত সে সকল কাজ করে, সেই সকল কাজ শেষ করে রেশমা বনুর কাছে যায়। রেশমা বনু তখন খাবার টেবিলে বসে চা খাচ্ছে। একটু বেলা করেই ঘুম থেকে উঠেছে সে। মীরা তার কাছে গিয়ে কোনো প্রকার ভনিতা না করে প্রশ্ন করে, আচ্ছা মা, সেজতি কে? সেজতি নাম শুনে রেশমা বনু একটু নড়েচড়ে বসে, তারপর ব্যস্ত হয়ে বলে, তোমাকে এই নাম কে বলেছে? মীরা রেশমা বনুর বিচলিত হওয়ার কারণ বুঝতে পারে, শান্ত গলায় বলে, আপনার ছেলে। রেশমা বনুর চোখ চকচক করে ওঠে। চায়ের কাপ উপর দিয়ে ঢাকনা দিয়ে চা ঢেকে রেখে তারপর বলে, 5 মিনিট রেডি হয়ে আসো তুমি, আমি আসছি। মীরা বুঝতে পারে না তার শাশুড়ি কী করতে চাইছে, তবুও ঘরে গিয়ে বোরখা পরে নেয়। সাথে মাথায় একটা ওড়না পেঁচিয়ে নেয়। রেশমা বানু একটা চাদর নিয়েছে শুধু। মীরার কাছে এসে ছোট্ট করে বলল, এসো আমার সাথে। মীরা বাথরুমের মতো রেশমা বানুর সাথে চলে যায়। বাড়ির সামনে একটা রিক্সা করে তাতে উঠে পড়ে। মীরা ভাবতে পারে না রেশমা বানুর মতো মহিলা তার পাশে বসে কোথাও যাবে। এই মহিলা তাকে কতটা অপমান করেছে, কত কথা শুনিয়েছে
রিক্সা ছুটেছে এক অজানা গন্তব্যের দিকে। দুইজন রমণী দুই মুখ করে বসে আছে। হালকা বাতাস মুখে লাগছে। এক অদ্ভুত শীতল অনুভূতি। রিক্সা একটা জায়গায় থেমে যায়। রেশমা বন ভাড়া মিটিয়ে নিয়ে একটা খোলা মাঠে নিয়ে যায়। খোলা মাঠ বলতে গেলে সামান্য জায়গা উঁচু দেওয়াল দিয়ে ঘেরা। তার চারপাশের জমিগুলো খালি পড়ে আছে। রেশমা বনু একটা কবর দিকে ইশারা দিয়ে বলে, এই যে সে যদি ঘুমিয়ে আছে। মীরা অবাক হয়ে শাশুড়ির দিকে তাকায়। এই মহিলার চোখে কোনো পানি জমে আছে। কি অদ্ভুত পৃথিবী! যারা মানুষকে কাঁদায় তাদেরকেও একদিন কাঁদতে হয়। চাইলে সে সুখী হতে পারে না। মীরা দীর্ঘশ্বাস ফেলে কবরের দিকে তাকিয়ে থাকে। মনে মনে বলে, তোমাকে তো কেউ ভালোবেসেছিল, আমার দিকে দেখো। কবর জিয়ারত করে রেশমা বানু ও মীরা হাঁটতে থাকে। কিছু সময় পর একটা রিক্সা নিয়ে বাড়ি ফিরে আসে। মীরার বড্ড কষ্ট হচ্ছে, অদ্ভুত কষ্ট, যার কোনো কারণ সে খুঁজে পায় না। বাড়িতে ফিরে রেশমা বানু মীরার হাত ধরে বলে, মা, তোর সাথে অনেক খারাপ ব্যবহার করেছি, পারলে আমাকে মাফ করে দিস। একটা অনুরোধ করি, আমার ছেলেটাকে আগের মতো হাসি খুশি বানাতে পারবি? ছেলেটা বড্ড শান্ত হয়ে গেছে। রেশমা বানু চোখের দিয়ে পানি গড়িয়ে পড়ছে। মীরার চোখের পানি টলমল। এই বুঝি গড়িয়ে পড়বে? মীরা মাথা নাড়িয়ে সম্মতি দেয়। রেশমা বনের চোখ মুছে চলে যায়। দুনিয়া কত বিচিত্রময়! যাদের আমরা সবসময় কষ্ট দিয়ে থাকি, প্রয়োজনে তাদের কাছে হাত জোর করতেও দ্বিধা করি না। সকলের খাওয়া দাওয়ার সময় মীরা এক দৃষ্টিতে আশরাফুলের দিকে তাকিয়ে থাকে। তখন শুধু আশরাফুল একাই খাবার খাচ্ছে। মীরা পাশের টেবিলের উপর হাত দিয়ে দাঁড়িয়ে আছে। আশরাফুলের কিছু প্রয়োজন হয়, এই মানুষটা কি করে এত কষ্ট সহ্য করছে? একদম পাথর হয়ে গেছে। আশরাফুল হয়তো মীরার দিকে তাকিয়ে অর্থ বুঝতে পারে না। মীরার হাতের উপর হাত রেখে শান্ত করা বলে, যে তোমাকে কষ্ট দেয় তার কষ্ট দেখে তোমার কষ্ট পাওয়া উচিত নয়। এতে এরা মনে করবে তুমি দুর্বল, খুব সহজে তোমাকে আঘাত করবে। মীরা মাথা নাড়িয়ে সম্মতি দেয়। আশরাফুল মীরার হাত শক্ত করে চেপে ধরে পরক্ষণে ছেড়ে দেয়। তারপর নিজের কাছে চলে যায়। অফিসে দেরি হয়ে যাচ্ছে। মীরার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ছে। কেন জানি না, আজকাল শুধু কষ্ট হয় মীরার। বড্ড কান্না পায়। দুপুরবেলা রান্না করতে করতে প্রায় 12টা বেজে যায়। মীরা সব কিছু গুছিয়ে নিজের ঘরে যায়। গোসল সেরে ফেলতে পারলে মন্দ হয় না। জানলাটার উপর একটা সাদা কাগজ পড়ে রয়েছে। হয়তো লোকটা চিঠি দিয়েছে। মীরা গিয়ে কাগজটা উঠিয়ে নেয়। তাতে লেখা আছে, প্রিয়তমা, তুমি কিন্তু আমার মনে ইচ্ছে পূরণ করলে না। আমি তোমাকে ভালোবাসি। একটা চিঠি তো পেতে পারি, তাই না? তুমি কি আমাকে ভালোবাসো না? কেন এত দ্বিধা তোমার? ইতি, আমি। মীরা মনে হয় এইবার লোকটাকে একটা উত্তর দেওয়া প্রয়োজন। কেন জানি এই চোর পুলিশের খেলা আর ভালো লাগছে না। মীরা চিঠিটা বালিশের নিচে রেখে গোসল করতে যায়। গোসল শেষ করে সবার খাবার গুছিয়ে রাখে। হাতের নাগালে সব কিছু রেখে দেয়, যাতে কারো মীরাকে ডাকার প্রয়োজন হয় না। সব কাজ শেষ করে মীরা নিজের খাওয়া শেষ করে তারপর ঘরে এসে দরজা বন্ধ করে দেয়। চিঠির উত্তর কী লিখবে? তার ঘরে একটা খাতা পড়ে আছে। পড়বে। বাড়ি থেকে একটা বই আর খাতা কলম নিয়ে এসেছিল, কিন্তু পড়াশোনা হয়নি। মীরা একটা সাদা কাগজে লিখতে শুরু করে, জনাব, আপনাকে আমি চিনি না, তাই প্রিয় বলে সম্বোধন করতে পারছি না। আমি একজন বিবাহিত নারী, আমার স্বামী আছে। আমি চাইলে অন্য পুরুষের দিকে আকৃষ্ট হতে পারি না। আপনাকে বড়জোর বন্ধু ভাবতে পারি। এর থেকে বেশি কিছু আশা করবেন না। আপনি আমাকে ক্ষমা করবেন। এতদিন খেয়াল রাখার জন্য আমি আপনার কাছে কৃতজ্ঞ। ধন্যবাদ কি, আপনাকে ছোট করব না। ইতি, মীরা। লেখা শেষ করে কাগজটা ভাঁজ করে জানলার উপরে রেখে দেয়। একটা ছোট্ট ইটের টুকরো কাগজের উপরে দিয়ে রাখে, পাশে যদি বাতাসে উড়ে না যায়। মীরার কিছুই ভালো লাগছে না। মনে হয় কোনো ধমকা হাওয়া তার জীবনটা এলোমেলো করে দেখবে। এতদিন আশরাফুলকে ঘৃণা করার কারণ ছিল মীরার কাছে, কিন্তু আজকাল আশরাফুলকে দেখতে একদম রাগ হয় না, সহানুভূতি জেগে ওঠে। কতটা কষ্ট ছেলেটার জীবনে, তাও কি সুন্দর সব কিছু মানিয়ে চলেছে। কোনো অচেনা লোককে বিশ্বাস করে ঘর ছাড়তে রাজি নয় মীরা। বাইরের দুনিয়ার ভয়ঙ্কর রূপ সে দেখেছে, মায়ের লড়াই দেখেছে। এই বাড়ির ভিতর তবুও তার সতীত্ব অক্ষত রয়েছে, কিন্তু বাইরে হাজারো হিংস্র কুকুর ওত পেতে আছে একটা নরম শরীর ছিঁড়ে খাওয়ার জন্য। শিক্ষিত ডিগ্রিধারী লোক হতে বাসের ড্রাইভার, সত্যিকারের মানুষ পাওয়া যেন বড্ড দায়। অনেক ভাবে মীরা, শেষমেশ সিদ্ধান্ত নেয় পরকীয়া নামক মরণ ফাঁদে সে পা দিবে না। আশাপুরাদের সাথে যদি তার ডিভোর্স হয়, তবে কাউকে নিয়ে ভেবে দেখবে। সাগর দূর থেকে সুন্দর, এর ভয়ঙ্কর রূপ তো সাগরে ডুবে যাওয়া লোকগুলো জানে। মুখে বলা যতটা সহজ, বাস্তবে সেগুলো করে দেখানো বড্ড কঠিন। একজন বিবাহিত মেয়ের সাথে হাজার ছেলে প্রেম করতে আসবে, হাজার রকমের ভালোবাসা দেখায়, কিন্তু বাস্তবে কেউ বিয়ে করতে চায় না। যদি কেউ বিয়ে করে, সেই সুখের সংসারের নিশানা থাকে না। যদি এমন কেউ সুখী হয়ে থাকে, তবে সে অতিরিক্ত ভাগ্যবতী। তার কথা আলাদা। প্রেমিকদের স্বামীর মতো দায়িত্ব থাকে না। স্বামী হয়েটা বড্ড কঠিন। সন্ধ্যার দিকে আশরাফুল আসে। ঘরে যাওয়ার আগে মীরাকে বলে, মীরা, এক কাপ
কফি দিবে আমাকে? মাথাটা বড্ড ধরেছে। মীরা মাথা নেড়ে রান্নাঘরে চলে যায়। কি সুন্দর করে আবদার করে আশরাফুল। ফিরিয়ে দেওয়া যে বড্ড কঠিন। আচ্ছা, আশরাফুল যদি কখনো মীরাকে আবদার করে বসে, কি করবে? অতীতের কষ্ট আঁকড়ে আশরাফুলকে ফিরিয়ে দিবে, নাকি সব কিছু ভুলে নতুন করে পথ চলতে চাইবে? মীরা কফির মগটা হাতে নিয়ে আশরাফুলের ঘরের দিকে যায়। ঘরের বাইরে দাঁড়িয়ে বলে, ভিতরে আসবো? হুম, আসো। মীরা মগটা আশরাফুলের হাতে দেয়। আশরাফুল মুচকি এসে বলে, থ্যাংক ইউ। প্রতি উত্তরে মীরা মুচকি হাসে। আশরাফুল মীরার দিকে মগটা এগিয়ে দিয়ে বলে, তুমি তো নিজের জন্য আনোনি। যেখানে দুইজন মানুষ থাকে সেখানে একা কোনো খাবার খাওয়া উচিত নয়। তুমি বরং এখান থেকে একটু খাও। মীরা আশরাফুলের কথা হতভম্ব হয়ে যায়। এ ছেলে বলে কি? সত্যি কি মীরার এটো খাবার আশরাফুল খাবে? মীরার মনে প্রশ্ন জেগে ওঠে। কিন্তু আসলেই আমি কফি খাই না। আপনি খান। আশরাফুল নিজের মতো করে কফি খেতে থাকে। মীরা তখনও দাঁড়িয়ে আছে। আশরাফুল ব্যাপারটা লক্ষ্য করে, এ কি, তুমি দাঁড়িয়ে আছো কেন? বসো। মীরা খাটের উপর বসে পড়ে। আশরাফুলের খাটের এক কোণে বসে কফি খাচ্ছে, আর মীরা দু হাত দূরে বসে কী সব ভাবছে। আপনাকে একটা কথা জিজ্ঞাসা করব? আশরাফুল কফির মগে চুমুক দিতে দিতে মাথা নাড়িয়ে সম্মতি দেয়। মীরা বলে উঠলে, আপনি মানিব্যাগে মিতালির ছবি কেন রাখতেন? সে যদি তো আপনাকে সত্যি ভালোবাসত। আসলে মীরা, আমরা তাদেরকে বড্ড বেশি ভালোবেসে ফেলি যারা আমাদের খারাপ সময় একটু সান্ত্বনা দেয়, একটু সাপোর্ট করে। আমিও মিতালিকে এমনই ভালোবাসতাম। কথাগুলো বলে আশরাফুল মীরার দিকে মানিব্যাগ এগিয়ে দেয়। সে জ্যোতির ছবি তো এখানে আমার কাছে আছে। মীরা মুচকে হাসে। কোনো এক অজানা কারণে বড্ড কষ্ট হচ্ছে তার। ধীর পায়ে আশরাফুলের ঘর থেকে বেরিয়ে আসে। রাতের খাবার গোছাতে হবে। এদিকে মীরার চিঠি পড়ে অচেনা লোকটা চোখ দিয়ে কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়ে চিঠির উপর। কাগজের চিঠি আস্তে আস্তে পানি কষাগুলো শুষে নেয়। পরক্ষণে লোকটার মুখে রহস্যময় হাসি ফুটে। এই হাসি কি মীরার জীবন ওলটপালট করে দিবে? রাতের খাওয়া শেষ করে মীরা নিজের ঘরের দিকে যায়। দরজা চেপে দিয়ে খোপা খুলে দেয়। কোমর সমান লম্বা চুল পিঠের উপর ছড়িয়ে পড়ে। চুলগুলো বেঁধে ঘুমাতে যাবে মীরা। খোলা চুলে তার ঘুম আসে না। এমন সময় কেউ মীরার দরজায় কড়া নাড়ে। মীরা ভীষণ অবাক হয়। সচরাচর তার ঘরে কেউ আসে না। প্রয়োজন পড়লে তাকে ডাকে, তবে কখনো হয়নি। মীরা প্রশ্ন করে, কে? ওপাশ থেকে পুরুষালী কণ্ঠে বলে ওঠে, আমি আশরাফুল। ভেতরে আসবো? মীরা মাথায় কাপড় টেনে নেয়। তারপর আস্তে করে বলে, হুম, আসুন। আশরাফুল মীরার ঘরে এই প্রথম এলো। বিয়ের 1 বছর হয়ে গেলেও আশরাফুল মীরার ঘরে আসেনি। বাসরাতে মীরাকে অপমান করেছিল। মীরাকে স্ত্রী বলে সম্মান দেয়নি। তারপর দিন সকালে মীরার জন্য এই ঘরটা বন্দোবস্ত করা হয়। আশরাফুল নিজেই তদারকি করে এই ঘরটা গুছিয়ে দিয়েছিল। মীরাকে হয়তো স্ত্রীর অধিকার দেয়নি, তবে কখনো কারণে অকারে মীরার গায়ে হাত তোলেনি। মীরা হয়তো মনেও করতে পারে না আশরাফুল তাকে কখনো চড় মেরেছে পর্যন্ত কিনা। আশরাফুল হয়তো মীরার পক্ষে হয়ে লাবণী বা রেশমা বানুকে কোনো কথা বলেনি, তবে কখনোই মা বোনের কাজকে সমর্থন করেনি। আশরাফুল নামের মানুষটাকে ঘৃণা করা গেল, অসম্মান করা যায় না। শুধু ঘরে আসবে বললে বসতে দিবে না? আশরাফুলের প্রশ্নে মীরা বিব্রত হয়। না না, তা কেন, বসুন। আপনি এখন এখানে কেন? মানে কিছু দরকার কি না তাই জানতে চাইলাম। না, তেমন কিছু নয়, এমনি আসলাম। তোমার অসুবিধা থাকলে বলো, চলে যাচ্ছি। মীরার বড্ড ঘুম আসছিল, কিন্তু আশরাফুল চলে যেতে বলতে পারছে না কি না ভেবে সে বসে আছে। মীরা ঘুমিয়ে পড়ে যাচ্ছে। আশরাফুল হয়তো বুঝতে পেরে মীরার ঘুম আসছে, তাই উঠে দাঁড়িয়ে বলে, সারাদিন অনেক কাজ করো, তুমি এখন ঘুমাও। মীরা খুব খুশি হয়। সত্যি অনেক ঘুম আসছে। আশরাফুল মুচকি এসে ঘর থেকে বেরিয়ে যায়। মীরা মাথার ওড়না খুলে বিছানার পাশে রেখে চুল বাঁধতে থাকে। আশরাফুল কি মনে করে আবার ফিরে আসে। পর্দার এপাশে কোনো এক রমণী খোলা চুলে দাঁড়িয়েছে। আশরাফুলের বড্ড লোভ হয় মীরাকে এক পলক দেখার, কিন্তু ইচ্ছেটাকে দমন করে আবার চলে যায়। ঘুমাতে যাওয়ার আগে মীরা জানলাটা লাগাতে গিয়ে আরও একটা চিঠি পায়। এই চিঠিগুলো মীরার খুব পছন্দের হলেও আজ ভয় হচ্ছে। মীরা কোনো প্রকার অশান্তি চায় না। চিঠিটা নিয়ে জানলা বন্ধ করে দেয়। চিঠিতে লেখা, প্রিয়সী, আমি তোমার বিপদের দিনে তোমার পাশে ছিলাম। আমি তোমার খেয়াল রাখছি। তোমার স্বামী কখনো তোমার দিকে ফিরে তাকায়নি, তোমাকে প্রাপ্য সম্মান দেয়নি। তাকে তুমি ছেড়ে আসতে চাইছো না? এমনটা করো না মৃগনয়নী। আমি তোমাকে ভালোবাসি। ইতি আমি। মীরা কিছু চিন্তা করতে পারছে না, কি করবে ভেবে পাচ্ছে না। বিছানায় শরীরটা এড়িয়ে দেয়। বড্ড ঘুম আসছে তার। সকালে ঘুম থেকে উঠে নামাজ পড়ে নিয়মমাফিক গাছে পানি দিতে যায় মীরা। আজও সেই অচেনা ছেলেটা মীরাকে দেখছে। মীরার মনে ভয় জন্মাতে থাকে। এই আবার সেই নয় তো? মীরা কিছু ভেবে পায় না। তাড়াতাড়ি কাজ সেরে ঘরে চলে যায়। সকালে রান্না শেষ করতে হবে। আশরাফুল ঘুম থেকে উঠে অনেক আগে কোথায় গেছে হয়তো। খাওয়ার টেবিলে আশরাফুলের সাথে দেখা হয় না মীরার। মীরা বাড়িতে কোথাও আশরাফুলকে দেখে না। কোথায় চলে গেল কে জানে। কাজ শেষ করে মীরা একটা চিঠি লিখে, জনাব
আপনি কে আমি জানি না, কখনো দেখিনি। কয়েকটা চিঠি দিয়ে খেয়াল রাখা ভালোবাসা হতে পারে না নিশ্চয়। তবে আমি আপনাকে ভালোবাসি না। আমি বিবাহিত, আপনি আমার স্বামীর দোষটা দেখেছেন। হ্যাঁ, আমার স্বামী হয়তো আমাকে স্ত্রীর সম্মান দেয়নি, তবে কখনো শারীরিক চাহিদাকে ভালোবাসা মনে করেনি। সে চাইলে আমার সাথে শারীরিক করতে পারত, আমার তাকে বাধা দেওয়ার উপায় ছিল না। কিন্তু সে এমন করেনি। সে আমার গায়ে পর্যন্ত হাত তুলত না, আমাকে নানানভাবে অত্যাচার করতে পারত না, কিন্তু কখনো এমন করেনি। আপনি যেই হন না কেন, আমি আপনাকে ভালোবাসি না, কখনো আপনার কাছে যেতে চাই না। ইতি মীরা। চিঠিটা দেওয়ালের উপর ভাঁজ রেখে ছাদের দিকে পা বাড়ায় মীরা। সে অচেনা লোকটা এভাবে না বলে দিয়ে ভুল করেছে না তো? লোকটা তার দিকে খেয়াল রেখেছে, পোড়া হাতের জন্য ওষুধ কিনে দিয়েছে, হাজারো প্রেমভয় কথা শুনিয়েছে। তবুও কেন মীরা তাকে চাইতে পারছে না? মীরা তো উচিত তাকে মেনে নেওয়া, আশরাফুলকে ডিভোর্স দিয়ে ওই লোকটার কাছে চলে যাওয়া। ছাদের একটা জায়গায় মীরা বসে আছে, নানান চিন্তা তার মাথায় ঘুরে। আশরাফুলের জীবনে যাই হোক, মীরার কোনো দোষ করেনি। মীরাকে এভাবে কষ্ট দেওয়ার কোনো মানে হয় না। আবার আশরাফুলের কথা ভাবতে গেলে যে ওকে সব থেকে বেশি কষ্ট দিয়ে চলে গেছে, তার মতো দেখতে একটা মেয়েকে মেনে নেওয়া অত সহজ হবে না। তারপর আবার যেভাবে বিয়েটা হলো, আশরাফুল সব কিছুর জন্য দোষী করতে পারে না মীরা। সে নিজেও তো এভাবে বিয়েটা মানতে পারেনি। স্বামী খারাপ ব্যবহার করলে তার সাথে ঝগড়া করা যায়, অভিমান করা যায়, প্রয়োজনে ঘৃণা করা যায়, তবে তার থেকে বেশি গুরুত্ব অন্য কাউকে দেওয়া উচিত নয়। দুপুর হয়ে আসছে, তখনও মীরা ছাদে একাকী বসে আছে। না জানি এই অচেনা লোকটাকে। বিকালে মীরা ছাদ থেকে নেমে ঘরে যায়। আজকাল কিছুই ভালো লাগছে না তার। রেশমা মনে হতাশ দৃষ্টিতে তাকিয়ে থাকে মীরার দিকে। আজকাল মেয়েটা কেমন অদ্ভুত লাগছে তার কাছে। রেশমা মনে কয়েকদিন তেমন একটা কাজের হুকুম করে না। সারাক্ষণ মনমরা হয়ে থাকেন রেশমা বনু। কারোর সাথে তেমন কথা বলে না। লাবণী বাড়িতে নেই, কোনো এক আত্মীয়র বাড়িতে গেছে বলে শুনেছে। তেমন খোঁজ করার প্রয়োজন মনে করেনি। লাবণী মীরার সাথে ভালো ব্যবহার করলে হয়তো মীরা খোঁজ নেওয়ার প্রয়োজন মনে করত। কিন্তু এই মেয়ে তো সবসময় মীরার সাথে খারাপ ব্যবহার করছে। সন্ধ্যার দিকে মীরার আরও একটা চিঠি পায়, তাতে লেখা, প্রিয়, এতদিন এত খেয়াল রাখার কি কোনো মূল্য নেই তোমার কাছে? আমি হয়তো আশরাফুলের মতো বড় লোক নই, তবে আমি তোমার সত্যি তোমার খেয়াল রাখবো। একটা কথা জানতে চাই তোমার কাছে, আমার প্রতি কি তোমার কোনো অনুভূতি নেই? কেন ভালোবাসতে পারবে না তুমি আমাকে? ইতি আমি। মীরা চিঠিটা পড়ে দীর্ঘশ্বাস ফেলে তারপর নিজেই লিখতে শুরু করে, জনাব, প্রথমে আমি আপনার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনার মতো শুভাকাঙ্ক্ষী হয়তো খুব ভালো বন্ধু, তবে আমার ভালোবাসা নাই। আমি একজন বিবাহিত নারী। আমার অন্য পুরুষের প্রতি আসক্ত থাকা অন্যায়। আমি যদি কখনো ডিভোর্সি হই, তবে ভেবে দেখব আপনার কথা ব্যাপারে। ইতি মীরা। মীরা নিজের চিন্তাকে বড্ড সেকালে লাগছে। তবুও সে বিবাহিত, কারো প্রতি আসক্ত হয়ে পড়া উচিত নয়। আশরাফুল তোকে মেনে নেবে না কিনা জানি না, মীরা জানে না। মীরা নিজেও আশরাফুলের প্রতি আঘাত ভালোবাসা নেই যে সব কিছু ভুলে সে শুধু তার হয়ে থাকবে। মীরা আশরাফুলকে সম্মান করে। লোকটা চাইলে মীরার সতীত্ব নষ্ট করে মীরাকে ছুঁড়ে ফেলে দিতে পারত, দিনের পর দিন মারধর করতে পারত, লাথি মেরে বার করে বের করে দিলে অস্বাভাবিক কিছু হতো না। কিন্তু সে এমনটা করেনি। নিজেই মীরার থাকার ব্যবস্থা করে দিয়েছে। এতটুকু বা কম কিসের? সন্ধ্যার পরে আশরাফুল মীরাকে নিজের ঘরে ডাকে। মীরা বুঝতে পারছে না তাকে কেন ডাকছে আশরাফুল। ঘরের সামনে গিয়ে বলে, ভিতরে আসবো? আশরাফুল উঠে এসে দরজা খুলে দেয়। তারপর মুচকি এসে বলে, আসো, তোমার জন্যই বসেছিলাম। মীরা আশরাফুলের দিকে এক কাপ কফি এগিয়ে দিয়ে বলে, আপনি হয়তো এটা চাইতেন। আশরাফুল মুচকি এসে বলে, না, আজ মাথা ব্যথা করছে না, তবে তুমি যখন নিয়ে এসেছো তখন খেয়ে নিচ্ছি। মীরা একটু ইতস্তত হয়ে বলে, তাহলে কেন রেখেছেন আমাকে? আশরাফুল কফির মুখে চুমুক দিতে দিতে বলে, তুমি আবার পড়াশোনা করবে। তুমি বললে আমি তোমাকে আবার কলেজে ভর্তি করে দেব। মীরা বিশ্বাস করতে পারে না সে আবার পড়াশোনা করবে। এ বাড়িতে প্রথম যখন পড়ার কথা বলেছিল, তখন রেশমা বানু মুখের উপর না বলে দিয়েছিল। পরে আর কাউকে বলার প্রয়োজন মনে করেনি। সময় বুঝিয়ে দিয়েছে সে এবারে দলিলবিহীন কাজের লোক। মীরা মুখে কিছু বলতে পারে না, শুধু মাথা নাড়িয়ে হ্যাঁ সুযোগ জবাব দেয়। আশরাফুল হেসে বলে, তাহলে কাল আমার সাথে যাবে। তোমার প্রয়োজনীয় কাগজপত্র আমি তোমাকে ভর্তি করিয়ে দেবো ইনশাআল্লাহ। মীরা খুব খুশি হয়। সে আবার পড়তে পারবে, নিজের পায়ে দাঁড়াতে পারবে। হারিয়ে যাওয়া সব স্বপ্ন যেন আবারও মীরার চোখে ধরা দেয়। খুশিতে চোখের কোণে আনন্দ অশ্রু টলমল করে। আশরাফুল নিজের হাতে চোখের পানি মুছিয়ে দিয়ে বলে, খুশি হলে আলহামদুলিল্লাহ বলে আল্লাহর শুকর আদায় করতেন। কাঁদতে হয় না পাগলি। মীরার ঠোঁটে হাসি ফুটে ওঠে। খুশি মনে মীরা নিজের ঘরের দিকে পা বাড়ায়। দরজার কাছে আশরাফুল বলে উঠলে, তুমি সেদিন বললে না মিতালির মতো দেখতে, হুবহু তোমার মতো কিনা? তোমরা হুবহু একরকম দেখতে নও। তোমার গলার তিলটা ওর ছিল না। মীরা পিছনে ফিরে মুচকি হাসে দেয়।
তারপর নিজের ঘরের দিকে চলে যায়। মীরার আজ বড্ড খুশি, আবার পড়তে পারবে। ঘরে গিয়ে আয়নার সামনে গলার তিলটা দেখতে থাকে। মীরার এত লজ্জা লাগছে কেন? তবে কি মীরা আশরাফুলের প্রেমে পড়ল? ব্যাপারটা নিয়ে খুব চিন্তা করছে না মীরা। তাড়াতাড়ি করে শুয়ে পড়ে। কাল সকালে আবার কলেজে যেতে হবে। আশরাফুল কি সত্যিই তাকে ভর্তি করে দিবে, নাকি মীরাকে কোনো স্বপ্ন দেখছে? সকালে ঘুম থেকে উঠে মীরা তাড়াতাড়ি করে সব কাজ শেষ করে নেয়। সকাল থেকে মীরা আশরাফুলের জন্য অপেক্ষা করছে, কিন্তু আশরাফুল দরজা দিয়ে ঘুমিয়ে আছে। মীরা ঘড়ির দিকে তাকিয়ে দেখে বেলা 11টা বেজে গেছে। আশরাফুল তখনই ঘুম। মীরা আশরাফুল কি মনে নেই তার আজ মীরাকে কলেজে নিয়ে যাওয়ার কথা? মীরার মনটা খারাপ হয়ে গেল। মন খারাপ করে ঘরে বসে থাকে। সকাল থেকে নিজের ঘর পর্যন্ত গোছায়নি মীরা। এখনও জানলা বন্ধ করে রেখেছে, কিন্তু খাটের উপর বসে আকাশ পাতাল ভাবতে থাকে। তারপর উঠে গিয়ে জানলা খুলে দেয়। দম আটকে আসছে তার। জানলার উপরে একটা চিঠি পড়ে আছে। মীরা চিঠি উঠিয়ে নেয়। তাতে লেখা, প্রিয়সী, অযোগ্য মানুষকে এতটা ভালোবাসতে নেই। তবু আমি তোমাকে জোর করব না। একটা আবদার করব তোমার কাছে, একদিন অন্তত আমার সাথে দেখা করো। তোমার সব স্বপ্ন পূরণের দায়িত্ব আমি নিব। আমাকে ভালোবাসতে হবে না তোমার, শুধু একবার সামনাসামনি দেখা করো প্লিজ। ইতি, ব্যথিত হৃদয়। মীরা চিঠিটা পড়ে একটু চিন্তায় পড়ে যায়। কী উত্তর দিবে সে? যদিও একটু ভালো লাগছে না মীরার। আশরাফুল তাকে আজ কলেজে ভর্তি করে দিবে বলেছে, কিন্তু বেলা 12টা বেজে গেল, এখনও ঘুম দিয়ে উঠছে না। কাল আশরাফুলের একটা কথা মীরাকে হারিয়ে যাওয়ার স্বপ্নগুলো আবার জোড়া লেগেছে। আজ আবার সেই স্বপ্ন ভেঙে যাবে না তো? আশরাফুলকে মীরার সাথে কাল মজা করছে, কিছুই বুঝতে পারছে না মীরা। আচ্ছা, আশরাফুলের কিছু হলো না তো আবার? কথাটা ভাবতে মীরার মুখ শুকিয়ে যায়। আশরাফুল তো কখনো এমনটা করে না। মীরা কখনো আশরাফুলকে এত বেলা করে ঘুম থেকে দিয়ে উঠতে দেখেনি। একবার আশরাফুলকে ডেকে দেখা উচিত। কি হলো না হলো। চিঠিটা বালিশের নিচে রেখে মীরা আশরাফুলের ঘরের দিকে পা বাড়ায়। দরজার কাছে আসতে আশরাফুল মীরার ডাক দেয়। মীরা দৌড়ে যায় খাবার টেবিলের কাছে। আশরাফুল ওই দিক দিয়ে কথা বলল মনে হয়। আশরাফুল খাবার টেবিলে বসে আছে, হয়তো খেতে এসেছে। মীরাকে দেখে প্রশ্ন করে, 2টা প্লেটে খাবার বেড়ে রেখেছে যে, কে খায়নি সকালে? মীরা আশরাফুলকে সুস্থ দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলে। পরক্ষণে হতাশ হয়ে যায়। আশরাফুল যখন ঠিক আছে, তাহলে কেন মীরাকে নিয়ে কলেজে গেল না? মীরা এসব ভাবতে থেকে কোনো কথা বলে না। আশরাফুল জবাব না পেয়ে আবারও বলে উঠলে, কোনো সমস্যা তোমার, নাকি তুমি সকালে খাওনি? মুখ শুকিয়ে গেছে তোমার। আশরাফুলের কথা মীরার হুঁশ ফিরে। মনমরা হয় বলে, হ্যাঁ, আমি খাইনি সকালে। আপনি বলেছিলেন আজ কলেজে নিয়ে যাবেন আপনাকে, আমি আবার পড়তে পারবো, তাই ভেবেছিলাম আপনার সাথে বসে খাবো। কিন্তু আপনি তো ঘুম দিয়ে উঠলেন এখন, আমাকে কি কলেজে নিয়ে যাবেন না? যদি ভর্তি করে না দেন তাহলে বললেন কেন? এভাবে আশা দেখে নিরাশ না করলেও পারতেন। মীরার কথা আশরাফুল মুচকি এসে, এতগুলো প্রশ্ন একসাথে করলে আমি কোনটা রেখে কোনটার উত্তর দেবো শুনি? এক একটা করে প্রশ্ন করো। আশরাফুলের উত্তরে মীরা খুব একটা পছন্দ হয় না, তাই চলে যাওয়ার জন্য পা বাড়াতে কেউ একটা হাত ধরে ফেলে। মীরা আশরাফুলের হাতের নাগালে দাঁড়িয়েছিল। বুঝতে খুব অসুবিধা হয় না যে আশরাফুল মীরার হাতটা ধরেছে, হয়তো মীরাকে আটকানোর জন্য। কোথায় যাচ্ছ? মীরার কিছুই ভালো লাগছে না। চারদিকে নানান চিন্তার ভিতরে এসব মজা তার একটু ভালো লাগছে না। তবুও শান্ত গলায় বলে, ঘরে যাব, শরীরটা একটু খারাপ লাগছে। না খেয়ে তোমার শরীর আরও খারাপ হয়ে যায়। আগে বিশ্রাম নাও, তারপর ঘরে গিয়ে বিশ্রাম নিও। আমার কলেজ যাওয়া? আজ শুক্রবার, যেদিন কলেজ খোলা থাকবে সেদিন নিশ্চয়ই নিয়ে যাব। তোমাকে মিথ্যে আশা দেওয়ার কোনো ইচ্ছে আমার নেই। আমি জানি মিথ্যে আশা মানুষকে কতটা কষ্ট দিতে পারে। নাও, এখন খেতে বসো। বললেই তো আমার সাথে খেতে বসো। মীরা ক্যালেন্ডারের দিকে তাকিয়ে দেখে আজ সত্যি শুক্রবার। আজ তো কলেজ বন্ধ। আজ কলেজ গেলে তো কোনো লাভ হতো না। ধুর, সব কিছু খেয়াল না করে আশরাফুলকে এত কিছু বলা উচিত হয়নি। এখন নিজেকেই বিব্রতিকর পরিস্থিতিতে পড়ছে। 7-5 কি এত চিন্তা করছো? খেতে বসো। মীরা আশরাফুলের পাশের চেয়ারটায় বসে পড়ে। আশরাফুল মীরার হাত ছেড়ে দিয়ে নিজের খাওয়ায় মন দেয়। মীরা কিছুটা লজ্জায় খেতে পারছে না, প্লেটের খাবারগুলো নড়াচড়া করছে। আশরাফুল হয়তো বুঝতে পেরে মীরার সমস্যা, তাই উঠে বলে, রিল্যাক্স, এমন ভুল আমাদের সবার কম বেশি হয়। এত লজ্জা না পেয়ে খাওয়া শেষ করো। মীরা মুচকি হেসে খাওয়ার চেষ্টা করে। দূরে দাঁড়িয়ে রেশমা বানু সব কিছু লক্ষ্য করছে। বহুকাল পুরনো শাশুড়ি বৌমার সম্পর্কের সাথে তাল মিলিয়ে মীরাকে সে তেমন পছন্দ না করলে চায় আশরাফুলের সাথে সুযোগে থাকুক। সে যদি ব্যাপারটা তিনি জানেন, ছেলেটা কষ্ট হয়, মায়েরও কষ্ট। রেশমা বানু তার ব্যতিক্রম নয়। তিনি চান আশরাফুল সব কিছু ভুলে মীরার সাথে সুখে থাকুক। খাওয়া শেষ করে আশরাফুল নিজের কাছে চলে যায়। জুম্মার নামাজ পড়তে গেছে হয়তো। মীরা সকালে দুপুরে রান্না করে রেখেছে, তাই মীরাও গিয়ে বিছানায় শরীরটা এলিয়ে দেয়। এই সকালে যাওয়ার চক্করে আজ খুব সকালে ঘুম থেকে উঠতে হয়েছে। তারপর সারাদিনে সব কাজ করছে।
এখন খুব ক্লান্ত লাগছে তার। মীরা চিঠির উত্তর লেখার প্রয়োজন বোধ করে না, বিছানায় শুয়ে পড়ে। বড্ড বেশি ক্লান্ত লাগছে তার। কখন যে চোখটা লেগে আসে মীরা বুঝতে পারে না। সময় কারো জন্য বসে থাকে না। মীরা এখন নিয়মিত কলেজে যায়। সেই অচেনা ছেলেটা এখন আর অচেনা নেই মীরার কাছে। মীরার সাথে প্রতিদিনে কলেজ শেষ করে দেখা করতে আসে। চিঠিপত্র, গোলাপ, চকলেট এসব এখন নিত্যদিনের ব্যাপার হচ্ছে। একদিন ছেলেটা মীরার সাথে পালিয়ে বিয়ে করার সিদ্ধান্ত নেয়, মীরার কাছে সম্পূর্ণ হয়ে যাওয়া বায়না করে। মীরা তাতে রাজি হয় না। সেদিন কলেজ যাওয়ার আগে মীরা আশরাফুলের জন্য একটা চিঠি লেখে। প্রিয় স্বামী, আপনি আমার জন্য অনেক কিছু করেছেন। আমি আপনাকে সম্মান করি। আপনাকে কখনো আশরাফুল বলেও ডাকতে চাই না। আপনি আমার অনেক উপকার করেছেন, তবে বাসরাতে যে পুরুষ আমাকে অস্বীকার করে তাকে আমি কখনোই মেনে নিতে চাই না। আমার ভালোবাসার সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ আপনাকে। ভালো থাকবেন। আপনি বললেন বেঈমানদের মনে রাখতে নেই। আশা করি আমাকে ভুলে যাবেন। আমি চললাম অচেনা এক গন্তব্যের পথে, আমার অচেনা ভালোবাসার হাত ধরে। ইতিমিত্রা। তারপর চিঠিটা আশরাফুল বালিশের নিচে রেখে বেরিয়ে পড়ে নতুন জীবনের উদ্দেশ্যে। কিন্তু সব যাত্রা তো সুখের হয় না। রাস্তায় একটা গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট করে মীরার। বাসের সাথে ধাক্কা লেগে কয়েক হাত দূরে ছিটকে পড়ে। রক্তে সারা শরীর একাকার হয়ে যায় মীরার। মৃত্যুর যেন দুয়ারে দাঁড়িয়েছে। মীরার দম আটকে আসছে, মনে হচ্ছে তার জীবন এখানেই শেষ। ভয়ে লাফিয়ে ওঠে মীরা। সারা শরীর ঘেমে গেছে তার। নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। মনে হয় দম আটকে যাবে। মীরা নিজেকে খাটের উপর আবিষ্কার করল। হ্যাঁ, সে তো নিজের ঘরে রয়েছে। নিজের খাটের উপর। মীরা কিছু মনে করতে পারছে না। মনে হচ্ছে শরীর অবশ হয়ে যাচ্ছে। এমন সময় আশরাফুল মীরার ঘরে আসে। মীরা তখন খাটের উপর বিছানার চাদর খামচে বসে আছে। বারবার নিঃশ্বাস নিচ্ছে, হয়তো এখনও স্বাভাবিক হতে পারছে না। আশরাফুল মীরার কাছে গিয়ে কয়েকবার মীরার নাম ধরে ডাকে, কিন্তু মীরার কোনো সাড়া নাই। আশরাফুল মীরার দুই বাহু ধরে ঝাঁকিয়ে বলে, কি হয়েছে তোমার, ঠিক আছে তো? মীরা আশরাফুলকে তাকিয়ে তাকে জড়িয়ে ধরে। আশরাফুল বেশ অবাক হয়, কিন্তু মীরাকে কিছু বলে না। মীরা ভীত কণ্ঠে বলে, আমি কোথায়? আশরাফুল হয়তো বুঝতে পারে মীরার কিছু সমস্যা হয়েছে, তাই শান্ত গলায় বলে, তুমি তোমার ঘরে মীরা, একদম ঠিক আছো, ভয় নেই, কোনো সমস্যা নেই এখানে, শান্ত হও। মিনিট পাঁচেক পর মীরা নিজের থেকে আশরাফুলকে ছাড়িয়ে নেয়। হয়তো স্বাভাবিক হয়ে গেছে। মীরার মনে পড়ে সে আশরাফুলের সাথে বসে সকালের খাবার খেয়েছে। তারপর আশরাফুল মসজিদে চলে গেছিল আর মীরা ঘুমিয়ে পড়ল। ও, তার মানে মীরা এত সময় স্বপ্ন দেখছিল। একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে মীরা তারপর আশরাফুলকে উদ্দেশ্য করবেন, কিছু বলবেন আপনি? আশরাফুল মীরার হাতে কয়েকটা জিলিপি দিয়ে বলে, আজ মসজিদে মিলাদ হয়েছে, তাই তোমার জন্য নিয়ে এলাম, তুমি জিলাপি খাও। সত্যি বলতে মীরা খুব পছন্দ জিলাপি। ছোট্টবেলায় মীরার বাবা একবার মীরাকে জিলাপি এনে দিয়েছিল। মীরা তখন খুব ছোট ছিল, তবুও এই একটা কথা স্পষ্ট স্মৃতি মনে আছে। বয়সের সাথে মীরা বুঝছে তার বাবা কোথায় চলে গেছে, কেন তার মায়ের জীবনটা এমন কষ্টে ভরে আছে। মীরা চাইলেও তার বাবাকে মাপ করতে পারে না। কি হলো মীরা, কোনো সমস্যা? না না, সমস্যা নেই। মা তো বাড়িতে, ওনাকে দিবেন না? আশাফুল প্রথমে বুঝতে পারে না মীরা মা কোথা থেকে এলো। তারপর খেয়াল হলো মীরা তার মাকে মা বলে ডাকছে। মেয়েটা কেমন অদ্ভুত যে তাকে এত কষ্ট দেয়, তার কথা জানতে চাইছে। হ্যাঁ, মায়ের জন্য রেখেছি, তুমি খেয়ে নাও, আমি বরং মাকে এগুলো দিয়ে আসি। আশাফুল নিজের কাজে চলে যায়। মীরা সাত পাঁচ না ভেবে জিলিপিতে কামড় দেয়। কতদিন হয়ে গেল তার পছন্দের মিষ্টি খায়নি। সকাল থেকে নিজের কাগজপত্র রেডি করছে মীরা, তাকে আশরাফুল কলেজে নিয়ে যাবে। এই দুদিন ওই লোকটার কাছ থেকে 4টা চিঠি পেয়েছে মীরা, একটাও পড়েনি, কাপড়ের ভাঁজে লুকিয়ে রেখেছে। মীরা নতুন করে টেনশন নিতে চায় না। আশরাফুল তাকে কলেজে ভর্তি করে দিয়ে হলো। মীরার সামনে নতুন সাজানো জীবন পড়েছে। সেই বাগানে পথে মাত্র কয়েকটা লোভনীয় জিনিস। মীরা ওই লোভের ফাঁদে পা দিতে চায় না। আশরাফুল সব কিছু গুছিয়ে মীরার কাছে এসে বলে, তুমি সব কিছু গুছিয়ে নিয়েছো তো? মীরা মাথা নেড়ে হ্যাঁ সূচক সম্মতি জানায়। আশরাফুল মীরার এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। মীরা খুব সুন্দর করে কালো বোরখা পরেছে আর কালো হিজাব পরেছে, কিন্তু কোনো প্রকার প্রসাধনীয় ব্যবহার করেনি। এতেই মীরাকে বড্ড সুন্দর লাগছে। আচ্ছা মীরা, তুমি কি আগে কোনো কলেজে পড়তে? আমি সেই কলেজে পড়ব। আশরাফুল মুচকি এসে বলে, তোমার কিছু কাগজপত্র সেখানে জমা রয়েছে, অন্য কোথাও পড়তে গেলে সেগুলো আনতে হবে। আমি জানি, শুধু জানতে চাইলাম। আশরাফুল মুচকি হাসে। মীরা আশরাফুলের সাথে হাঁটতে হাঁটতে বাড়ির সামনে চলে যায়। হঠাৎ মীরা প্রশ্ন করে, আচ্ছা আমরা কিসে যাব? আমার বাইকে যাবে। মীরা অবাক হয়। আশরাফুল বাইক আছে তা মীরা জানতোই না, কখনো দেখেনি। আপনার বাইক আছে? ছিল একটা, কিন্তু আমার কাছে নেই। ওই যে বাড়িটা দেখছো, ওইখানে থাকে। আপনার যা ভালো লাগে। মীরা বড্ড অবাক হয়। নিজের বাইক থাকতে কি কেউ অটোরিকশায় চলাচল করে নাকি? তাও অন্য এক জায়গায় রেখে দিয়েছে। হবে হয়তো কোনো কারণ। আশরাফুল গিয়ে বাইকটা নিয়ে আসে। তারপর মীরাকে ইশারা দিয়ে বলে, মীরা বাইকের পিছনে ওঠে।
সেভাবে কখনো কারো বাইকে চড়া হয়নি মীরার। সামান্য ভয় লাগছে। পরক্ষণে মনে হচ্ছে এত বড় মেয়ে বাইকে বসতে ভয় পাচ্ছে, এত ন্যাকামি ছাড়া কিছুই নেই। তবুও মীরা উৎসুক করে শান্ত হয়ে বসতে পারছে না। আশরাফুল খুব শান্তভাবে বাইক চালাচ্ছে, খুব জোরেও নয় আবার আস্তেও নয়। অসুবিধা হচ্ছে তোমার মীরা? তাহলে আমাকে ধরে বসতে পারো। মীরার সত্যি অসুবিধা হচ্ছে, তবে আশরাফুলকে ধরতে পারছে না। কোনো এক অজানা দেওয়াল আটকে গেছে। কী এমন হবে আশরাফুলের কাঁধে হাত রাখলে? সে তো নিজেই অনুমতি দিচ্ছে তাকে ধরার, তবে কিসের এত জড়তা? কয়েক মিনিট পরে এলেও মীরা আশরাফুলের কাঁধে হাত রাখে না। আশরাফুল বাইকের গতি থামিয়ে দেয়। মীরা আস্তে আস্তে কিছুটা স্বাভাবিক হয়ে আসছে। আগে পরে বাইকে ওঠে নেই, তার জন্য হয়তো এত সমস্যা হচ্ছিল। কলেজের সামনে গাড়ি থামায় আশরাফুল। মীরা কেমন অদ্ভুত দৃষ্টিতে কলেজে দেখছে। বিয়ের পর সে ভেবেছিল আর পড়াশোনা হবে না, কিন্তু আজ সব কিছু নতুন করে শুরু হচ্ছে। কলেজ গিয়ে জানতে পারে মীরাতে ফর্ম ফিল আপ চলছে। করোনার সামান্য কারণে এত দেরি ফর্ম ফিল আপ হচ্ছে। মীরা বেশ খুশি হয়। সে ভেবেছিল সে হয়তো একটা বছর লস করবে। ভাগ্যক্রমে আজই ফর্ম ফিল আপ শেষ তারিখ ছিল। আশরাফুল টাকা দিয়ে মীরার ফর্ম ফিল আপ করে। মীরার চোখে মুখে কৃতজ্ঞতা ফুটে ওঠে। আশরাফুল টাকা না দিলে এতগুলো টাকা জোগাড় করতে বেশ সমস্যায় পড়ত মীরা। আজ কাজ শেষ করে দুজনে কলেজ থেকে বেরিয়ে আসে। আপনাকে সব কিছুর জন্য ধন্যবাদ। আপনি না থাকলে হয়তো আমার পড়াশোনাই হতো না। তোমার পড়াশোনা বন্ধ তো আমার জন্য হয়েছিল, ধন্যবাদ দেওয়ার কিছু নেই। বরং আমার তোমার কাছে মাপ চাওয়া উচিত। আশরাফুল এত ভালো ছেলে ভাবতেও কেন অবাক লাগছে মীরার। এই মানুষটাকে একসময় কত খারাপ ভেবেছে মীরা। সময় হয়তো সব কিছু বদলে দেয়। আগামী দিন মীরা কলেজে আসবে। সব কিছু সাজেশন নিতে হবে স্যারদের কাছ থেকে। কলেজের কেউ তার পরিচিত নয় তেমন। নতুন ভর্তি হয়েছিল আর তখনই পড়াশোনার পাঠ চুকিয়ে বিয়ে হয়ে গেছিল। আশরাফুলের এমন সিদ্ধান্তে রেশমা বোনের রাগারাগি করবেন না তো? হয়তো করবেন। এতে খুশির মাঝেও মীরার ভয় থেকেই যায়। পাশাপাশি হেঁটে চলছে মীরা আর আশরাফুল। আশরাফুল কলেজের সামনে বাইক রেখে এসেছে। যদিও ভেতরে গাড়ি নিয়ে আসতে পারতো, কিন্তু আসেনি। মীরা একটা জায়গাতে যাবে। কোথায় যাব? বাড়ি যেতে ভালো লাগছে না, তুমি চাইলে একটু ঘুরতাম আর কি। আচ্ছা, কিন্তু বাড়ির কাজগুলো রয়েছে তো। তুমি সকালে রান্না করে রেখেছো। তোমার যদি সমস্যা থাকে তাহলে বাড়ি চলো। মীরা বাড়িতে যেতে ইচ্ছে করছে না। সারাক্ষণ বাড়িতে বসে থাকতে কার ভাল লাগে। সকালে রান্না করে রেখেছিল, দুপুরে রান্না নিয়ে চিন্তা নেই। নিজের কয়েকটা কাপড় চোপড় ভিজিয়ে রেখে এসেছিল, বাড়িতে গিয়ে ধুয়ে দেবে। এছাড়া তেমন কোনো কাজ নেই মীরার। না, সমস্যা নেই, আপনি চলেন। কোথায় যাবেন? আমি যেখানে নিয়ে যাব সেখানেই তুমি যাবে। আশরাফুল এমন প্রশ্নের উত্তর দেবে ভেবে পাচ্ছে না। মীরা প্রশ্নটা খুব সহজে, তবে উত্তরটা বেশ শক্ত করে বলে মনে হচ্ছে মীরার। তবু সাত পাঁচ নেভাবে বলে চলেন। দুইজন বাইকে চড়ে বসেছে। মীরা বেশ দূরত্ব বজায় রেখে বসছে আশরাফুলের থেকে। আশরাফুল আস্তে আস্তে বাইক চালাচ্ছে। আজ মনটা খুব ভালো মীরার। জীবন আমাদের নতুন নতুন কত কিছু না শেখায়। মীরা ফুচকা খাবে। ফুচকা জিনিসটা বরাবরই মীরার বেশ পছন্দ, তাই আর না করতে পারে না। রাস্তার পাশে বাইক দাঁড়িয়ে দুজনে হেঁটে ফুটপাত দিয়ে চলে। মীরা তেমন ঝাল খেতে পারে না, কিন্তু মুখ ফুটে বলতে পারে না। আশরাফুল নিজের মতো ফুচকা অর্ডার দেয়। মীরা কেন অত ঢং বুঝি না বাপু, বললে হয় ঝাল কম খায়। সামনাসামনি দুইটি চেয়ারে মীরা আর আশরাফুল বসে আছে। দুইজনের হাতে ফুচকার প্লেট। মীরার লোভ সামলাতে না পারে একটা ফুচকা মুখে পড়ে নেয়। জানো মিয়া, এই ফুটপাতে বসে ফুচকা খাওয়ার মজাই আলাদা। আমার এসব খুব ভালো লাগে। দামি দামি হোটেলের থেকে এখানে ফুচকা বেশ ভালো। এই জায়গাতে আমি আগে প্রায় খেতে আসতাম, এখন অবশ্য আসা হয় না। কেন এখন আসা হয় না? যার সাথে আসতাম সে নেই। মীরা কিছু বলতে পারে না, তবে বেশ খারাপ লাগে আশরাফুলের জন্য। চলার পথে কত মানুষের সাথে কত স্মৃতি থাকে আমাদের। তাদের কেউ স্পেশাল হয়, আবার কেউ হয়তো বেশি স্পেশাল হয়। তবুও তারা জীবনে থাকে না। সময়ের স্রোতে তাদের কথা আমরা ভুলে যাই। সব কথা কি আদৌ ভুলে যাওয়া যায়? আশরাফুল হয়তো ফুচকা জিনিসটা ঝাল খুব পছন্দ করে। মীরা সবগুলো ফুচকা খেয়ে নিয়েছে বটে, কিন্তু এখন ঝালে সব কিছু অন্ধকার দেখছে। চোখ নাক দিয়ে পানি পড়ছে, ঠোঁটে ঝাল লেগেছে। ঠোঁট কামড়ে ঝাল কমানোর চেষ্টা করছে। তখন ঝাল কম খাই বললে এই দশা হতো না। আজ রুমাল বা টিস্যু কোনোটাই আনেনি মীরা। কি বিশ্রী একটা অবস্থা। এখন কি হিজাব দিয়ে নাক মুখ মুছবে নাকি? আশরাফুল মীরাকে একটা রুমাল দিয়ে বলে, ঝাল খেতে পারো না, তা বলবে না তো? মীরা রুমালটা নিয়ে চোখ মুছতে মুছতে বলল, আশরাফুল, কথাটা জবাব পরে দেওয়া যাবে, আগে নিজে ঠিক হয়ে নিতে পারি। রুমালটা কি আপনার? না, তোমার জন্য পকেটে নিয়ে ঘুরছিলাম, দেখো ঠিক কাজে লেগে গেল। আশরাফুল টেরা উত্তর শুনে মীরা বেশ রাগ হয়। পরক্ষণে নিজেকে বোকা বোকা প্রশ্নের জন্য নিজেকে ধমকাতে থাকে মনে মনে। একটু পানি খেয়ে দেখো, ঝাল কমে যাবে। তুমি বাচ্চাদের মতো ঝাল খেতে পারো না? আমি বুঝতে পারিনি। আমি তো বাচ্চাই নাকি? বাচ্চা বলা যায় তোমাকে?
ঠিক সময়ে বিয়ে হলে নিজেই 3 বাচ্চার মা হতে। মীরা কিছু বলতে যাবে এর আগে আশরাফুল কোথায় হাঁটা লাগায়। মীরা কিছু বলে না, চুপচাপ দাঁড়িয়ে থাকে। মিনিট 2 পরে আশরাফুল মীরার দিকে একটা আইসক্রিম বাড়িয়ে দিয়ে বলে, তোমার যে অবস্থা তাতে পানি খেলে ঠিক হবে না, এই নাও এটা খেয়ে নাও বাচ্চা মেয়ে। মীরা কপাল কুঁচকে তাকায় আশরাফুলের দেখে। ঝাল একটা মানুষ খেতে পারে তাই বলে তাকে বাচ্চা বাচ্চা বলতে হবে নাকি? আইসক্রিমটা নিয়ে খাওয়া শুরু করে মীরা। সত্যি অনেক ঝাল লেগেছে। সারাদিন বেশ ভালোই কাটে দুজনে। আশরাফুলের বাইকে সারা শহর ঘুরিয়ে বেড়িয়েছে মীরা। আগে কখনো কারোর সাথে এভাবে ঘোরা হয়নি তাই। মীরা আশরাফুলের প্রতি কাজে বেশ অবাক হচ্ছে, সেই সাথে একটা ভালো লাগা কাজ করেছে তার মনে। আশরাফুলের কোনো এক সময়ে মীরার বড্ড বেশি খারাপ মানুষ মনে হতো, তবে আস্তে আস্তে সেই ধারণার পরিবর্তন হচ্ছে। এখন মনে হয় আশরাফুল এই পৃথিবীর সব থেকে ভালো মানুষদের মধ্যে একজন, যে মীরার জীবন এলোমেলো জীবনটা আরও সুন্দর করে সাজিয়ে দেবে। বাড়ি ফিরতে প্রায় সন্ধ্যা নেমে যায় ওদের। মীরা বাড়ির ফিরে হাত মুখ ধুয়ে নিজের বিছানায় নিজের শরীরটা এলিয়ে দেয়। সারাদিন অনেক ঘোরাঘুরির জায়গায় ঘুরিয়ে বেড়াচ্ছে, শরীরটা বড্ড ক্লান্ত, তবুও খুব ভালো লাগছে। বিছানায় শুয়ে সারাদিন ঘটে যাওয়া ঘটনাগুলো মনে করতে থাকে। তখন আইসক্রিমটাকে নিয়ে খাওয়া শুরু করো মীরা। সত্যি অনেক ঝাল লেগেছে। আইসক্রিম খাওয়ার পর আর ঝাল লাগছে না। আশরাফুল সত্যিই খুব ভালো ছেলে, ঠিক বুদ্ধি করে আইসক্রিম নিয়ে আসলো, না হলে বোতলের পানি শেষ করতে হতো আল্লাহই ভালো জানে। আইসক্রিম খাওয়া শেষ, চলো যাই। মীরা মাথা নাড়িয়ে সম্মতি জানিয়ে বাইকের পিছনে উঠে পড়ে। আশরাফুল মীরাকে কোথায় নিয়ে যাচ্ছে মীরা জানে না, জিজ্ঞাসা করতে ইচ্ছে করছে না, কারণ এভাবে ঘুরতে তার বেশ ভালোই লাগছে। একটা কাপড়ের দোকানের সামনে আশরাফুল থামায়, তারপর মীরাকে উদ্দেশ্য করে বলে, আমার সাথে এসো। কোথায় যাব? গেলেই দেখতে পাবে। আশরাফুল মীরাকে নিয়ে দোকানের ভিতরে প্রবেশ করে। মীরা প্রশ্ন করে বসে, এখানে কেন আসলাম আমরা? আপনি কি কাপড় কিনবেন? কিন্তু এটা তো মেয়েদের কাপড়ের দোকান। মেয়েদের কাপড় কিনবো তাই এখানে এসেছি। আমি মধ্যবিত্ত শ্রেণীর মানুষ তো, তাই এই দোকানে এসেছি। আশরাফুলের কথায় মীরা কিছু বলে না, শুধু মুখ বেঁকিয়ে ভেঙচি কাটে। মীরা কি ওনাকে বলেছে এটা কেমন দোকান, বা উনি কেন এখানে কাপড় কিনতে এসেছেন? এই ছেলেটা একটু বেশি কথা বলে। মীরা দেখো তো কোন কোন 3 পিস সুন্দর লাগে, যে কোনো 4টা পছন্দ করো। মীরা জানতে ইচ্ছে করছে কার জন্য এসব কিনছে আশরাফুল, তবে মুখ ফুটে জানতে চাচ্ছে না। সবগুলো 3 পিস অনেক সুন্দর। মীরা পছন্দ মতো 4টা বেছে নেয়। আশরাফুল নিজের দিকে একটা 3 পিস করে দোকানিকে দিকে এগিয়ে বলে, এটা সহ এই 4টা প্যাক করে দিন। না, দাম কত? 6,000 টাকা। দোকানের কথা শুনে মীরা চোখ বড় বড় করে বলে ওঠে, এই 3 পিসগুলো এত দাম? এগুলো তো 800-900 বেশি দাম হওয়া উচিত না। মীরার কথায় আশরাফুল মুচকে হাসে, তবে মুখে কিছু বলে না। দোকানি মীরাকে উদ্দেশ্য করে বলে, আসলে ম্যাডাম, আপনি যেগুলো পছন্দ করেছেন তার দাম 800 টাকা, তবে স্যার যে 3 পিসটা পছন্দ করে দিয়েছে ওটা একটু দামি। বললেই হলো নাকি? ওই 3 পিসের দাম 2800 টাকা। আপনি কিন্তু একটু বেশিই দাম বলেছেন। ঠিকঠাক দাম বলেন, না হলে একটা কাপড়ও নেব না। দোকানি হতভম্ব হয়ে আশরাফুলের দিকে তাকায়। আশরাফুল তখনও হেসেই চলছে। মীরা দোকানের থেকে কোনো উত্তর না পেয়ে আবারও বলে, কি হলো, আপনি ঠিকঠাক দাম বলবেন না? ম্যাডাম, এটা এক দর দোকান, এখানে দামাদামি চলে না। মীরা দোকানের বাইরে ভিতর ভালো করে দেখে বলে, এখানে কোথাও লেখা নেই এক দর দোকান। আচ্ছা, সমস্যা নেই, নিব না আপনার দোকান থেকে কাপড়, আরও অনেক দোকান আছে। মীরা রাগ দেখে বেরিয়ে যেতে ওঠে। দোকানি বলে ওঠে, আচ্ছা ম্যাডাম, বলেন আপনি কত টাকা দিবেন? 4,500 টাকা, এর বেশি 1 টাকাও দিব না। এ তো অনেক লস হয়ে যাবে ম্যাডাম। 5,000 টাকা দিন, কাপড়গুলো নিয়ে যান। বললাম তো 4,500 টাকা, আর 200 টাকা বেশি দেন। মীরা কিছু বলতে যাবে, এর আগে এত সময় নীরব দর্শক আশরাফুল বলে ওঠে, আচ্ছা কাপড়গুলো দিয়ে দেন, এই টাকাটা নিন। মীরা রাগী চোখে আশরাফুলের দিকে তাকায়, কিন্তু আশরাফুলের চোখের দিকে তাকিয়ে রাগটা কেমন হারিয়ে যায়। আশরাফুলের চোখের দিক থেকে চোখ সরিয়ে অন্যদিকে তাকিয়ে থাকে। ধাম পরিশোধ করে আশরাফুল কাপড়গুলো নিয়ে দোকান থেকে বেরিয়ে আসে। মীরাও আশরাফুল পিছন পিছন হাঁটা ধরে। বাইকে বসতে বসতে মীরা বলে উঠলে, আপনি কিন্তু ঠকে গেলেন। আশরাফুল মুচকি এসে বলে, না না, আমি জিতে গেছি। ওই লোকটা আপনার থেকে 200 টাকা বেশি নিল, আর আপনি বলছেন জিতে গেছেন। ওসব তুমি বুঝবে না, ঠিক হয়ে বসো, না হলে পড়ে যেতে পারবে। মীরা একটা দীর্ঘশ্বাস ফেলে ঠিক হয়ে বসে। আশরাফুল মীরাকে নিয়ে একটা দর্জির দোকানে যায়। একজন মহিলা সেখানে বসে কাপড় বানাচ্ছে। বাইক থামিয়ে দোকানে গিয়ে বলে, কাকিমা, এই কাপড়গুলো বানাতে চাই। 40 বছরের বেশি মহিলা আশরাফুলের দিকে তাকিয়ে বলে, আরে বাবা, তুমি কতদিন পর এলে? তা কার কাপড় বানাবে? মাপ নিতে হবে তো। আশরাফুল মীরাকে দেখিয়ে বলে, ওর জন্য। তারপর মীরাকে উদ্দেশ্য করে বলে, যাও ভিতরে গিয়ে মাপ দিয়ে এসো। মীরার জন্য বিশ্বাস হয় না এতগুলো কাপড় আশরাফুল তার জন্য কিনেছে। বুঝতে পারে শেখার পর কখনোই এতগুলো কাপড় একসাথে বানায়নি। আচ্ছা, আশরাফুল তাকে কাপড় কিনে দিল কেন? এসব 7 পাঁচ ধীর পায়ে হেঁটে দোকানের ভিতরে চলে যায় মীরা। আশরাফুল দোকানের বাইরে দাঁড়িয়ে থাকে।
মাপ নেওয়া শেষ হলে মীরা বেরিয়ে আসে। মীরাকে বেরিয়ে আসতে দেখে আশরাফুল বলে ওঠে, কাপড়গুলো কবে নিতে আসবো কাকিমা? 4-5 দিন পরে এসো, সময় নিয়ে বানিয়ে রাখবো। আচ্ছা ঠিক আছে। আশরাফুল ওনার দিকে 1000 টাকার 2টা নোট বাড়িয়ে দিয়ে বলে, আচ্ছা সময় করে নিয়ে যাব, আপনি সব গুছিয়ে রাখবেন। মীরা কিছু বলতে যাবে, তার আগে আশরাফুল তাকে থামিয়ে দিয়ে বলে, চলো। মীরা আর কিছু বলে না। মীরা অবশ্য জানতে চেয়েছিল 5টা 3 পিস বানাতে কেন 2000 টাকা দিল, কিন্তু প্রশ্নটা মনের ভিতরে রয়েই গেল। ওদের কথা শুনে মীরার মনে হলো ওরা পূর্ব পরিচিত, তাই আর কিছু কথা জানতে চাইল না। দুপুরে খাওয়ার সময় হয়ে এসেছে। মীরার ক্ষুধা লেগেছে বেশ, কিন্তু বলতে পারছে না। কোথাও একটা দ্বিধা কাজ করছে তার। আশরাফুল এক মনে বাইক চালিয়ে যাচ্ছে। লোকটা বেশ ভালো বাইক চালাতে পারে। মীরা, চলো দুপুরের খাওয়াটা বাইরে সেরে ফেলি, আমার খুব ক্ষুধা লেগেছে। আচ্ছা ঠিক আছে। আশরাফুল একটা রেস্তোরাঁর সামনে গিয়ে বাইক থামায়। তারপর দুজনে মিলে ভেতরে প্রবেশ করে। আশরাফুল পেছন থেকে একটা টেবিলে বসে পড়ে। মীরা আশরাফুলের সাথে একই টেবিলে। আশরাফুল মীরার মুখোমুখি চেয়ারে বসে আছে। কি খাবে মীরা? আপনার যা ইচ্ছা। আমার পছন্দের খাবার তোমার পছন্দ হবে তো? আমি তো জানি না তুমি কী সব খেতে পছন্দ করো বা কোন কোন খাবার খাও না। আমি প্রায় সব খাবার খেতে পছন্দ করি, তবে ঝাল বেশি খেতে পারি না। প্রতি উত্তরে আশরাফুল শুধু মুচকে হাসে। অভয়ের সংসারে মীরা কখনো খাবার বেছে খাওয়ার সুযোগ পায়নি। মায়ের কষ্ট দেখে কখনো বলতে পারেনি এটা খাবো না, তাই প্রায় সময় খাবার খেতে পারে না। আশরাফুল দুজনের জন্য বিরিয়ানি অর্ডার দেয়। বিরিয়ানির নাম শুনে মীরা মন খুশিতে নেচে ওঠে। বিরিয়ানি তার পছন্দের খাবার। কিছু সময় অপেক্ষা করার পর খাবার চলে আসে। আশরাফুল চুপচাপ খেতে থাকে। মীরাও নিজের খাওয়ায় মনোযোগী দেয়। তবে আশরাফুলের সামনে খেতে কেমন অস্বস্তি বোধ করছে মীরার। আশরাফুল হয়তো ব্যাপারটা বুঝতে পারে, তাই মীরার পাশে চেয়ারটাতে বসে। তারপর আস্তে আস্তে বলে, এখন আর তোমার সামনে বসে নেই। আশা করি এখন আর কোনো অসুবিধা হবে না তোমার। সামনে থেকে এখন পাশে এসে বসে বলছে তোমার অসুবিধা হবে না। আশরাফুল লজিক দেখে মীরার খুব হাসি পায়, তবে হাসি চেপে যথাসম্ভব স্বাভাবিক রাখার চেষ্টা করে। আশরাফুল খাওয়া শেষ করে ক্যান্টিনের দিকে যায় বিল পরিশোধ করার জন্য। মীরা যতদূর জানে বিলটা টেবিলে দিয়ে যায়। কি জানি হবে, হয়তো নতুন পদ্ধতি। মীরা খাওয়া শেষ করে হাত মুখ ধুয়ে রেস্তোরাঁ থেকে আশরাফুলের সাথে বেরিয়ে আসে। তারপর দুজন মিলে সারা বিকাল ঘুরিয়েছে। সারা শহর ঘুরে সন্ধ্যায় বাড়ি ফিরছে। মীরার জীবনের সুন্দর দিনগুলোর মধ্যে আজকেরটা অন্যতম। আশরাফুল আর মীরাকে একটা সুন্দর বোরখাও কিনে দিয়েছে। বোরখা কেনার জন্য মীরাকে নিয়ে এক দরের দোকানে গিয়েছিল। তারপর মুচকি এসে বলেছিল, মীরা এটা তো এক দরের দোকান। মীরা প্রতি উত্তরে শুধু মুচকি এসেছিল। বোরখাটা আশরাফুল নিজেই পছন্দ করে দিয়েছে মীরাকে। কালো রঙের বোরখা দেখতে খুব সুন্দর। এসব ভাবতে ভাবতে কখন যে মীরার চোখ লেগে যায় বুঝতে পারে না মীরা। চোখ খুলে দেখে রাত 10টা বেজে গেছে। রাতের রান্না হয়নি। না জানি আবার কি অশান্তি শুরু করবে রেশমা বনু। ভাবতেই মনটা খারাপ হয়ে যায় মীরার। এভাবে ঘুমিয়ে পড়া উচিত হয়নি তার। কিছু রান্না করলে ঘুমালে আর সমস্যা হতো না। গায়ের ওড়নাটা মাথায় জড়িয়ে রান্নাঘরের দিকে হাঁটা শুরু করে। কিন্তু রান্নাঘরে গিয়ে চোখ ছানাবড়া হয়ে যায় মীরার। সম্পূর্ণ রান্নাঘর এলোমেলো করে রাখা। মীরার যতদূর মনে আছে সকালে সব কিছু গুছিয়ে রেখেছিল সেই। কিছু বুঝতে না পারে মীরা খাবার ঘরের দিকে পা বাড়ায়। লাবণী নুডলস বানাতে এসেছিল হয়তো, কিন্তু কাবাব ঘরের দৃশ্য এরকম কেন? রেশমা বানু, আশরাফুল, লাবণী সকলে মিলে খাবার খাচ্ছে। সকলের মুখে হাসি লেগে আছে। মীরাকে দেখে আশরাফুল মুচকে এসে বলল, মীরা তুমিও আমাদের সাথে বসে পড়ো, ঠান্ডা হলে খেতে ভালো লাগবে না। আশরাফুলের সাথে তাল মিলিয়ে লাবণী বলে, হ্যাঁ হ্যাঁ তুমিও চলে এসো। ভাইয়ের হাতে রান্নার এত মজা, কি বলবো তোমাকে। শেষ পর্যন্ত কেন ভাগেই পেলে না? আশরাফুল রান্না করছে, মীরা ঘুমিয়েছিল তার জন্য। কি সে রান্না করছে? মীরা ভাবতে পারে না এমন কথা, কিন্তু নিজের চোখকে কি আর অবিশ্বাস করবে? মীরা এগিয়ে গিয়ে একটা চেয়ারে বসে। আশরাফুল নিজেই মীরার প্লেটে খাবার বেড়ে দেয়। এসব খাবার কখনোই রান্না করেনি মীরা, তাই নাম বলতে পারিস না। এই পৃথিবীতে কত প্রকার খাবার আছে কে জানে। আশরাফুল সত্যি অনেক সুন্দর করে রান্না করে। মীরা খুব তৃপ্তি করে খাবারটা শেষ করে। ইচ্ছে করছিল আরও একটু খেতে, কিন্তু বলতে পারল না। খাওয়া শেষ করে সকলে নিজের মতো চলে যায়। মীরা থালা বাসন গুছিয়ে রেখেছে। এমন সময় রেশমা বনু মীরার কাছে আসে। মীরার হাত ধরে বললেন, মা তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি। নিজের ছেলের প্রতি, জীবনের প্রতি উদাসীনতা নিয়ে আমি তোমাকে দোষারোপ করতাম। তোমার সাথে বিয়ে হওয়ার পর থেকে ছেলেটা কেমন পাল্টে গেছে, একদম আগের মতো। তুমি হয়তো জানো না, আশরাফুল আগে একটা মেয়েকে ভালোবাসতো। মেয়েটা মারা যাওয়ার পর আশরাফুল আর নিজের মতো ছিল না। সময়ের সাথে ছেলেটা যখন একটু একটু করে ঠিক হয়ে যাচ্ছিল, তখনই তোমাদের বিয়ে, আর ছেলেটা আমার বদলে গেল। আমি মানুষ হিসেবে হয়তো খুব খারাপ, তবে মা হিসেবে নিজের ছেলে মেয়ে দুটোকে খুব ভালোবাসি। এতদিন পর আজ আবারও ছেলেটা খুব খুশি দেখছি। তুমি ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ো। ছেলে ও নিজেই রান্না করছে আমাদের সকলের জন্য। আমি ওকে রান্নাঘরে দেখে প্রশ্ন করলাম,
কি করছো তুমি? উত্তর বললে, মীরা অনেক ক্লান্ত, তাই রাতের রান্না করছি। ছেলেটা তোমায় বড্ড ভালোবেসে ফেলেছে হয়তো, ওকে তুমি কষ্ট দিও না, পারলে আমাকে মাফ করে দিও। কথাগুলো বলে আর এক মুহূর্ত দাঁড়ালো না রেশমা বনু। চোখের কোণে জমে থাকা পানিগুলো মুছতে মুছতে স্থান ত্যাগ করলো। মীরা কিছু ভাবতে পারছে না, কিছুই ভাবতে চাইছে না। খুব খুশি লাগছে তার। এই খুশিকে সে উপভোগ করতে চায়। বাকি কাজগুলো শেষ করে মীরা নিজের ঘরে চলে এলো। অনেক রাত পর্যন্ত সে ঘুমাতে পারেনি। শুধু আশরাফুলের কথাই ভেবেছে, তার সাথে কাটানো সময়গুলো মনে করছে। এখন লজ্জায় পেয়ে হেসে যাচ্ছে। সময় এখন খুব ভালোই কাটছে আশরাফুল মীরার। মীরা কয়েকদিন কলেজ যেতেই হবে। সকালে 2 বেলা রান্না করে তারপর আশরাফুলের সাথে কলেজের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। যদি আশরাফুল অফিসে উল্টো দিকে, তবুও সে মীরাকে কলেজে নামিয়ে যায়। ছুটির দিন মীরা একাই বাড়ি ফিরে এসে তখন আশরাফুল অফিসে থাকে। যাওয়ার সময় মীরাকে কখনো ফুচকা, কখনো আইসক্রিম কিনে দেয় আশরাফুল। তাদের সম্পর্কটা স্বামী মিস্ত্রি না হয়ে উঠলেও বন্ধুত্ব খুব বেশি গভীর। চলার পথে রাস্তায় অনেক গাড়ি থাকলেও মীরার হাত ধরতে দ্বিধা করে না আশরাফুল। বাইক চলার পথে আশরাফুলের কাঁধে হাত রাখতে দ্বিধা হয় না মীরার। দুজনে হয়তো দুজনকে ভালোবাসে, তবে কিছু বলতে পারে না, হয়তো ভয় নয়তো দ্বিধায়। এমন সুখের মাঝে একটা চিঠি সব এলোমেলো করার বার্তা দিয়ে দেয়। সেদিন সন্ধ্যায় আশরাফুল ঘরে চা দিতে এসেছিল মীরা। আশরাফুল চা খেতে খেতে নিজের কাজে মন দিয়েছিল। মীরা পড়তে হবে বলে ঘরে চলে যায়। এতদিন ওই চিঠির উত্তর দেওয়া লোকের কোনো খবর না থাকলে আজ একটা চিঠি পড়ে আছে জানালার পাশে। মীরা চিঠি খুলে পড়তে শুরু করলো। প্রিয় মীরা, তুমি হয়তো ভালো আছো, আমি একদম ভালো নেই তোমাকে ছাড়া। অনেক দাবি করেছি তোমার ভালোবাসায়, কিন্তু তুমি রাজি হওনি। এতদিন অনেক খেয়াল রেখেছি তোমার, কাছ থেকে না পারি দূর থেকেই করেছি। তোমার ভালো চেয়েছি বা তোমায় ভালোবেসেছি। সব কিছুর বিনিময়ে একদিন একটু দেখা করো আমার সাথে। একা না আসলেও কারো সাথে আসো। তোমার সাথে একদিন কয়েকটা মিনিট হলেও সময় কাটাতে চাই। এটা আমার শেষ দাবি। আর কখনোই তোমার সামনে আসবো না, শুধু একবার। ইতি, তোমার অচেনা শুভাকাঙ্ক্ষী। চিঠিটা পড়ে দ্বিধায় পড়ে যায় মীরা। কী জবাব দিবে এই চিঠির? তবে এই অচেনা লোকটা মীরার পাশে থেকেছে। মীরার পাশে যখন কেউ ছিল না, তখন তাকে সাহায্য করতে চেষ্টা করছে। কৃতজ্ঞতাবোধ থেকে হলেও একবার তার সাথে দেখা করা উচিত। মীরা সিদ্ধান্ত নেয় সত্যি দেখা করবে লোকটার সাথে। কিন্তু সেই কৃতজ্ঞতা স্বীকার করতে গিয়ে আশরাফুলকে হারাতে সে রাজি নয়। অবশেষে সিদ্ধান্ত নেয় আশরাফুলকে সাথেই নিয়ে অচেনা লোকের সাথে দেখা করবে। তাহলে নিশ্চয় আশরাফুল তাকে ভুল বুঝবে না। মীরা একটা চিঠি লিখে জানলার উপর রেখে দেয়। জানাব, আমি কৃতজ্ঞতা থেকে একদিন আপনার সাথে দেখা করব। আমি কাল কলেজ ছুটির পর পর ব্যাকুলতায় আপনার জন্য অপেক্ষা করব। আপনি পারলে আসবেন। আর আমি আমার সাথে আমার সবথেকে কাছের বন্ধুকে নিয়ে আসবো। ইতি মীরা। পরদিন কলেজ যাওয়ার সময় মীরা আশরাফুলকে বলে, আমি একজন অচেনা লোকের সাথে দেখা করব। ওই পরিচিতি আর কি, তবে কখনো দেখিনি। আপনি কি আমার সাথে যেতে পারেন? আশরাফুল উত্তরে বলে, অফিসে কাজ না থাকলে নিশ্চয় আসবো, তবে কথা দিতে পারছি না এখন। মীরা শুধু হাসে, কোনো কথা বলে না। আশরাফুলের সামনে কি ওই ছেলেকে মীরাকে উল্টাপাল্টা প্রস্তাব দিয়ে বসবে? কিছুই বুঝতে পারছে না। ছুটির পরে মীরা বকুলতলার দিকে হাঁটা শুরু করে। আশরাফুল আগেই সেখানে বসেছিল। মীরা সামান্য অবাক হয়। আশরাফুলকে তো সে জায়গার নাম বলেনি। পরক্ষণে মাথা থেকে চিন্তাটা ঝেড়ে পড়ে। আশরাফুল কাছে গিয়ে বলে, আপনার কাজ নেই অফিসে? তা বেশ ভালোই হয়েছে। আমি ওই লোকটাকে চিনি না। আমাদের অপেক্ষা করতে হবে তার আসার জন্য। যেহেতু আমি তাকে চিনি না, তাই সে এসে আমার সাথে কথা বললেই বুঝতে পারবো। আশরাফুল উত্তরে কিছু বলে না, কেমন অদ্ভুত চোখে মীরার দিকে তাকিয়ে থাকে। কয়েক মুহূর্ত পরে একটা কাগজ এগিয়ে দেয় মীরার দিকে। মীরা অবাক হয়ে কাগজটা খুলে দেখে অচেনা লোকের হাতের লেখার মতো হুবহু সেই হাতের লেখা। প্রিয়সী, আমি তো তোমাকে ভালোবাসি কিনা জানি না, তবে বাকিটা জীবনটা তোমার হাত ধরেই কাটাতে চাই। তোমায় কতটা সুখ দিতে পারি বলতে পারি না, তবে তোমার হাসিতে সুখ খুঁজতে চাই। তোমার কখনো কাঁদাবো না এমনটা বলবো না, শুধু বলবো যখন তোমায় কাঁদাবো তখন শক্ত করে তোমাকে জড়িয়ে ধরে রাখবো, যাতে অভিমান করে হারিয়ে যেতে না পারো। এইবার কি আমাকে ভালোবাসা যায় না? ইতি, তোমার আশরাফুল। মীরা চিঠিটা পড়ে অবাক হয়ে যায়। তার মানে আশরাফুল এতদিন মীরাকে চিঠি লিখত? মীরা সব কিছু কেমন গুলিয়ে যাচ্ছে। আশরাফুল মীরার মুখের কাছে এগিয়ে নিয়ে গিয়ে বলে, উত্তর দাও এবার। এইবার কি আমাকে ভালোবাসা যায় না? মীরা কি উত্তর দেবে ভেবে পায় না। সে যে আশরাফুলকে ভালোবাসে না এমনটা নয়, তবে এখন সুখের মুহূর্তে তার জীবন আসবে সে কখনোই ভাবেনি। সত্যি সে আশরাফুলকে হারাতে চায় না। মীরা অস্পষ্ট গলায় হ্যাঁ সূচক জবাব দেয়। আশরাফুল মুখে হাসি ফুটে ওঠে। ভালোবাসার মানুষের মুখে ভালোবাসি শোনা সত্যি সুখকর বিস্ময়। মীরা আশরাফুলের দিকে তাকিয়ে প্রশ্ন করে, আপনি আমাকে চিঠি লিখতেন কেন শুনি? ভালো লাগা থেকে।
আশরাফুল একটা বেঞ্চে বসে পড়ে। মীরা ইশারাতে বসতে বলে। মীরা আশরাফুলের পাশে বসে। আশরাফুল মীরার হাত ধরে বলতে শুরু করে, আসলে তুমি তো আমার আগের জীবন নিয়ে প্রায় সব কিছু জানো। আমাদের বিয়ের 7 দিন আগে কি হয়েছিল আমার সাথে নিজেকে গুছিয়ে নিতে অনেকটা সময় লেগেছিল। যখন স্বাভাবিক হয়েছি তখন বুঝতে পেরেছি তোমার সাথে অন্যায় করেছি। আমার জীবনে ঘটে যাওয়া ঘটনা, তোমার তো কোনো দোষ নেই। তোমাকে না জানি কত কষ্ট দিয়ে ফেলেছি। খুব ইচ্ছে করছিল তোমার কাছে সব কিছুর জন্য মাপ চাইতে, কিন্তু কোন মুখ নিয়ে তোমার সামনে দাঁড়াবো বলো? তার জন্যই এই পথ বেছে নিলাম। তারপর আস্তে আস্তে তোমার প্রেমে পড়েছি। কবে থেকে ভালোবাসি তা ঠিক বলতে পারবি না। মীরা কোনো উত্তর দেয় না। হয়তো আশরাফুল মীরার জীবনে কষ্টের কারণ ছিল। হয়তো আশরাফুল পাশে দাঁড়ালে একটা বছর এত কষ্ট হতো না। তবে একটা মানুষের একটা মন চাইলে সবসময় সঠিক কাজ করা হয় না। মীরা আশরাফুলের সব কিছুর জন্য মাফ করে দেয়। সব ভালোবাসাগুলো দোষগুলো আড়ালে চাপা দিয়ে বাকি জীবনটা কাটিয়ে দিতে চায়। মীরা এইবার আর চুপ করে থাকে না। আশরাফুলের হাতটা শক্ত করে চেপে ধরে, তারপর ভাঙা গলায় বলে, আমি আমার বাকি জীবনটা আপনার সাথে কাটাতে চাই, ভালোবাসি। চারিদিকে লোকজন উপেক্ষা করে আশরাফুল মীরাকে জড়িয়ে ধরে। এখান থেকে শুরু হয় মীরা আশরাফুলের নতুন জীবন। হয়তো অনেক ঝড় তুফান আসবে, তবু দুজন দুজনের হাতটা শক্ত করে ধরে থাকলে জীবনটা কাটিয়ে দেওয়া যাবে। আলো ছায়া দ্বিতীয় এবং শেষ পর্ব। গল্পটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।